এরপর থেকে সময় যেন কিছুতেই ভালো যাচ্ছে না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একে ভাইপো তীরে বিদ্ধ মমতা, দলও তাঁর নিয়ন্ত্রণে নেই। তার উপর এবার আইনি অস্বস্তি আরও বাড়ল তৃণমূল নেত্রীর। বড় বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের। ভিনদেশের হত্যাকাণ্ড প্রসঙ্গে সাম্প্রতিক এক সভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই পদক্ষেপ। অভিযোগকারী আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং। অভিযোগ, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির মর্যাদা ক্ষুণ্ণ করে দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেললেন তিনি। পাশাপাশি মমতার বিতর্কিত মন্তব্যের জেরে লালবাজারে অখিল ভারতীয় হিন্দু মহাসভা অভিযোগ দায়ের করে। ঘটনার সূত্রপাত 2রা জুন কলকাতার রানী রাসমণি রোডে আয়োজিত একটি রাজনৈতিক সভা থেকে। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন। ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার। প্রাক্তন মুখ্যমন্ত্রী জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ আইনজীবীর। অভিযোগ, প্রকাশ্য মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে হুমকির মুখে ফেলছে, জাতীয় অখণ্ডতাকে ক্ষুণ্ণ করছে এবং সীমান্তের ওপারে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তাকে বিপন্ন করতে পারে। আমাদের যে বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটি ওয়াই চ্যানেলে, পাবলিক ডোমিনে একটি ওয়াই চ্যানেলে বক্তৃতা রাখতে রাখতে হঠাৎ করে দেশের সবচেয়ে ট্রাস্টেড সংস্থা কেন্দ্রীয় বাহিনী আর নির্বাচন কমিশনকে টার্গেট করতে করতে হঠাৎ করে উনি বলে বসেন, স্বরাষ্ট্র মন্ত্রকের ওপরে উনি তার ইন্টিগ্রিটি নিয়ে কোশ্চেন করেন। প্রথমে তো উনি বেঞ্জির আক্রমণ করলেন আমাদের নির্বাচন কমিশনকে নিয়ে, তারপরে করলেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, সম্মানজনক বাহিনী কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, তারপরে উনি ফট করে প্রতিবেশী দেশের কথা তুললেন। সেখানে উনি বলতে গেলে বললেন যে প্রতিবেশী দেশ যে বাংলাদেশ আছে, সেই দেশের জামাতি, নিষিদ্ধ জামাতি গোষ্ঠীর একজন জিহাদি লিডার ছিলেন যার নাম হাদি, যার 12 ডিসেম্বর 2025 সালে হত্যা হয়। তিনি তো মানে আমাদের এই বহিষ্কৃত মুখ্যমন্ত্রী বললেন যে ওই হত্যাকাণ্ড বাংলাদেশে হয়নি, সেই হত্যাকাণ্ড ভারতেই হয়েছে। কে করেছে? বলেছে সেই সময় ভারতের এসটিএফের হাতে মণিপুরে সেই হাদি ধরা পড়ে। তখন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তাকে ফোন করে বলে যে তাকে বেঙ্গলে আনা হবে হাদিকে, আর তাকে সেইভাবে লিপটানো হবে, মানে তার হত্যা করা হবে। আমি অনেক কিছুই জানি, আমার মনটা হচ্ছে তথ্য ভাণ্ডার, আমার মনটা জ্ঞানের ভাণ্ডার। আমি অনেক কিছুই জানি, কার ফোনে কী হয়েছিল, কে কাকে মেরেছিল, বাংলাদেশ মারেনি, কে কাকে মেরেছিল, কাকে দিয়ে মারিয়েছিল, কাকে ধরে আনা হয়েছিল, কীভাবে ট্র্যাপ করা ছিল, সব জানি বলে আমি এখন কিছু বলবো না, কারণ ভারতকে ভালোবাসি বলে একটা কন্ট্রাডিক্টরি ম্যাটার রেখে উনি ভারতের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তাকে কোশ্চেনের মুখে ফেলে দিয়ে বিশ্বের দরবারে ভারতকে সম্মানকে একদম কুলুষিত করে দিল। মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 152, 153, 153 এ সহ একাধিক ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে, জানালেন আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উনি এমন জায়গায় পৌঁছে দিলেন, সেটা অশান্ত করলেন, পশ্চিমবঙ্গকে অশান্ত করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করলেন, ভারতের বর্ষকে পুরো বিশ্বের দরবারে কলুষিত করলেন। এগুলো সবই রাষ্ট্রদ্রোহ হয়। এই রাষ্ট্রদ্রোহ 152, 191, 196, 192, তারপরে 350, আপনার 2, 354, তাছাড়া আপনার 153A আর ইন আদার লস 345 যে সিক্রেসি, যে আপনার সিক্রেট যে সেকশন আছে, কনফিডেন্সিয়াল অ্যাক্ট, সেগুলো, তাছাড়া ইন আদার লস, রাষ্ট্রদ্রোহের মামলার মধ্যে কোনোভাবেই ওনাকে ছাড় দেওয়া উচিত না। কারণ উনি দেশের উপরে না, কোনো দল, কোনো ব্যক্তিবিশেষ দেশের উপরে না, রাষ্ট্র সর্বোপরি। পদ থেকে সরতেই এ ধরনের বিতর্কিত মন্তব্য কিভাবে করলেন মমতা? দুই দেশের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি কেন তৈরি করলেন মমতা?
এ ধরনের মন্তব্য করা অন্যায়। মন্ত্রগুপ্তির শপথ নেওয়া একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী কিভাবে এমন মন্তব্য করলেন? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তীর। যে কথা উনি বলেছেন যে ওসমান হাদির হত্যাকারী কে আমি জানি, এ ধরনের বক্তব্য রাখাটা কিন্তু অত্যন্ত অন্যায়। উনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, তো অফিসিয়াল চিফ মিনিস্টার হিসেবে চিফ মিনিস্টার অফিস নেওয়ার দায়িত্বে তিনি শপথ নিয়েছেন যে কোনো ধরনের সরকারি তথ্য উনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাউকে জানাবেন না। এ ধরনের মন্তব্য দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানতে পারে। এফআইআর গৃহীত, আইনের পথে চলবে বললেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। তার মনে হয়েছে যে এই ধরনের মন্তব্য যা কিনা দেশের ক্ষতি করতে পারে বা দেশের সার্বভৌমত্বের উপর একটা আঘাত বলে তিনি মনে করেছেন। এফআইআর গ্রহণ করা হয়েছে, আইনের পথে চলবে। নিজের ঘর ভেঙেছে, একা মমতা কি দিশেহারা? নির্বাচনে হেরে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য কেন করলেন? দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা কোথায়? মমতার মন্তব্য কি দেশদ্রোহিতার সমান? প্রশ্ন বিশেষজ্ঞ মহলের। স্নেহাশিস সরকার ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।